ভিডিও করে আমি কোনোদিন বলিনি যে আমি কাউকে হত্যা করতে চাই। কোনোভাবেই যেন মেজর ডালিমের ইস্যুটা এই মুহূর্তে মিডিয়াতে থামছে না, কারণ তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না। শুধুমাত্র একটা লাইভ, তাতেই গোটা দেশ আর পুরো সামাজিক মাধ্যম তোলপাড়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মেজর ডালিমকে নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা। ইলিয়াস হোসাইনের ডকশোতে আসা ব্যক্তি মেজর ডালিম নন। এই লোককে কেন মেজর ডালিম সাজিয়ে আনলো জামায়াতের পেইজ এজেন্ট ইলিয়াস? তাই তো বলি যে আওয়ামী লীগ এত দীর্ঘদিন ধরে চুপ করে কেমনে আছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার এখন আওয়ামী লীগ, তাদেরকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে এবং দেশ থেকে বাধ্য করা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রিসের বাটনের খপ্পরে পড়ে আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে স্পর্শ করার দুঃসাহস কেন হচ্ছে? সার্জিস আলমের বিরুদ্ধে নানা রকমের কথা বললেন এবং তাকে গ্রেপ্তারের দাবিতে ব্যারিকেড ভেঙে সবাই মিলে শাহবাগ থানায় ঢুকে গেল। আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। সাধারণ মানুষই তাকে খুন করে ফেলবে, এটার জন্য আসলে কেউ আর কোনো আমি ব্যক্তিগতভাবে যে আমি যদি ধরেন আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি যে আমি যদি জানতে পারি যে কায়দা মতো তাকে আমি পাই এবং আমি যদি জানি যে এই জায়গাতে সে আছে, আমি তাকে আমি দরকার হলে তাকে মারার চেষ্টা করবো। আমার ভিতরে এই আগুনটা আমাদেরকে পাশে পায়। থ্যাংক ইউ ভাবি। আসলে এই আগুনটা আমার মধ্যে বা আমাদের অসংখ্য মানুষের মধ্যে আছে। আমার কাছে মনে হয় যে দেখেন এই একটা জায়গাতে দেখেন বিএনপি আমলে তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? হি ইজ মাই ক্লোজ রিলেটিভ এবং আমি তাকে হত্যা করতে রেডি আছি। আমি 17 বছর ভিডিও করে আমি কোনোদিন বলিনি যে আমি কাউকে হত্যা করতে চাই, বাট আমি তাকে হত্যা করতে পারলে এবং এর রেজাল্টে যা হবে আই ডোন্ট কেয়ার। না, বঙ্গবন্ধুর ব্যাপারে আপনার পজিশন ক্লিয়ার। আপনার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপারে আপনার পজিশন খুবই ক্লিয়ার, এটা আপনি বারবার বলেছেন। সব বাঙালি শেখ মুজিব জাতির পিতাকে মারছে, এটা আমি তখন আমার জন্ম হয় নাই। আমি সব গল্প শুনে আব্বার কাছে বাসা সবার কাছে গল্প শোনা, বই পড়ে দেখা, মনে হলেই আমার মনে হয় আমি পিটাই হাড্ডি গুটি ভেঙে দিই। তাহলে এতই যখন বুকের পাটা ছিল, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আসিস না কেন বাংলাদেশে? এখন কেন, তখন কেন ইঁদুরের গর্তে যে লুকাইছিলি? অসব বলো। ওকে তোমরা মেজর বলো না কেন? ও তো দেশের কলঙ্ক, ওর গায়ে থুতু মারা উচিত। ওকে, অলরাইট। তাই তো বলি যে আওয়ামী লীগ এত দীর্ঘদিন ধরে চুপ করে কেমনে আছে। দেখেন 5ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা হারাইছে। 5ই আগস্ট থেকে আজকে জানুয়ারি 6 তারিখ, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তাহলে আপনার 5 মাস, আজকে একদিন, 5 মাস 1 দিন বয়স। এর মধ্যে আওয়ামী লীগের কিন্তু রাজপথের কোনো আমরা প্রোগ্রাম দেখি নাই। রাজপথের রাজনীতিতে আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষ্ক্রিয়। হ্যাঁ আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, বিভিন্নভাবে আছে, কিন্তু রাজপথের রাজনীতি তো নিষ্ক্রিয়। বিভিন্নজন বিভিন্নভাবে বলতেছে যে আওয়ামী লীগ আর হবে না, আর দাঁড়াইতে পারবে না, আওয়ামী লীগ অজবরল। আমার ওই কথাগুলো পছন্দ না, কিন্তু আমার যেটা মনে হয় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিরোধী যারা আছে তাদের বক্তব্যগুলো শুনে আমি একটা বিষয় অনুধাবন করতে পারছি, দেখলাম যে আপনাদের কাছে শেয়ার করি। দেখেন, আজ পর্যন্ত আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী, বিশেষ করে এই আপনার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন থেকে শুরু করে আপনার হাসান মাসুদ, তারপরে তথ্য প্রতিমন্ত্রী যে ছিল তিনি, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সচিব পদের জয়, আমির হোসেন আমু, যারা আছে, যেগুলা নেতাকর্মীর বক্তব্য জনসম্মুখে আইছে 5ই আগস্টের পরে, সেই আলোচনাগুলো আপনি যদি পর্যালোচনা করেন দেখবেন যে প্রত্যেকজনেরই আলোচনার মধ্যে একটা জিনিস কমন। সেটা হলো যে তারা বলে যে তারা চক্রান্তের শিকার হয়েছে, তারা কনস্টিটিউশনাল ইলেক্টেড গভর্নমেন্ট এখনও তারাই, অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার এখন আওয়ামী লীগই, তাদেরকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরানো হয়েছে এবং দেশ থেকে বাধ্য করা হয়েছে আওয়ামী লীগ সভাপতিকে, সাবেক প্রধানমন্ত্রীকে। এই কথাটা কিন্তু আপনি প্রত্যেকটা নেতাকর্মীর মুখে পাবেন, যতগুলো নেতাকর্মী ভাষণ বা কথা এখন পর্যন্ত জনসম্মুখে হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন বর্তমানে যারা ক্ষমতায় আছে, এই সমন্বয়করা বা উপদেষ্টারা, তাদের কথাগুলো সবার কথার মধ্যে কিন্তু একটা জিনিস কমন। দেখবেন যে সবাই কিন্তু বলার চেষ্টা করে যে আওয়ামী লীগ যদি আসতে পারে তাহলে কিন্তু আমাদের সবারই খবর আছে, 12টা বাজে দিব। তারাই যেভাবে বক্তব্য দিকে 5 মাসের বক্তব্যগুলো আপনি পর্যালোচনা দেখবেন যে এই কথাগুলো কমন, যে আওয়ামী লীগ যদি আসতে পারে বাংলাদেশে ক্ষমতায় তাহলে কিন্তু আমাদের 12টা বাজে। অনেক সমন্বয় তো বলেই ফেলাইছে যে
যদি আসতে পারে আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে কিন্তু আমাদের আর খুঁজে পাওয়া যাবে না। গতকাল মানে বিশিষ্ট সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলছে যে ক্ষমতা হারালে পালাতে হবে, এই সিস্টেমটা মানে উঠা দেওয়া উচিত। এ বিষয়ে আমি কথা বলছি কিছুক্ষণ আগে। এই যে তাদের পর্যালোচনা, এটা দ্বারা কি বোঝা যায়? তার মানে আওয়ামী লীগের কথাগুলো যদি পর্যালোচনা করেন তাহলে বোঝা যায় যে আওয়ামী লীগ এখনও হয়তো বা চাইতেছে যে তারা তাদের ক্ষমতায় পুনর্বহালের চেষ্টা, এবং সেইটা হয়তো বা বর্তমান সরকারের ক্ষমতাসীনরা হয়তো বা বুঝতে পারতেছে হালকা যে তারা এই চেষ্টাই করতেছে, যে তারা আবার মসনদে এসে বসার চেষ্টা করতেছে। কিন্তু এটা যদি সফল হয় আমাদের খবর আছে। তাদের এই কথোপকথনের মধ্যে কিন্তু এটাই ভেসে ওঠে। অপরদিকে দেখেন 5 মাস, তাহলে আমরা বলতে পারেন যে যদি এরকমই তারা চিন্তা ভাবনা করে থাকে, তাহলে রাজপথের রাজনীতিতে নাই কেন, সক্রিয় না কেন, নিষ্ক্রিয় কেন? দেখেন, এটা আর একটা মানে রহস্য। এই জন্য রহস্য। ওদিকে ডোনাল্ড ট্রাম্প আপনার নির্বাচিত হলো এই সামনে 20শে জানুয়ারি হবে হচ্ছে তার শপথ, অর্থাৎ 20শে জানুয়ারি 2025 থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রাইম মিনিস্টার হিসেবে মানে প্রধানমন্ত্রী হিসেবে আমেরিকায় তিনি কাজ শুরু করবেন। এখন 20শে জানুয়ারি পর্যন্ত আমার মনে হয় তারা অপেক্ষা করতেছে। অপরদিকে দেখেন, আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ পার্সন ভারতে কিন্তু চলে আসে। সেখানে জয়শঙ্কর এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলবো। অনেক মিডিয়া প্রচার করতেছে যে আওয়ামী লীগ ইস্যুটা, বাংলাদেশ ইস্যুটা ওখানে উঠাইব। আবার যখন জয়শঙ্কর আমেরিকায় গেল, এই কিছুদিন আগে আমেরিকা ভ্রমণে গেল, জয়শঙ্কর বলে গেল যে এমন কিছু পদক্ষেপ আমাদের নিতে হবে যেটা অনেকে পছন্দ হতে পারে, না হতে পারে। মানে বিষয়টা এভাবে বলা যায়, আবার অন্যভাবে বললে যে এমন কিছু পদক্ষেপ যেগুলো আমাদের পছন্দ না হতে পারে তারপরে নিতে হবে। এগুলো রাজনৈতিক বিষয়গুলো আমরা তো ওরকম বুঝি না, বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা বুঝবে। কিন্তু আমরা ছোট মাথায়, ছোট বুদ্ধিবিদ্যায় যতটুকু বুঝি, এটাই কিন্তু বের হয়ে এসে। এই জন্যই হয়তো বা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে চুপ আছে, যে ওখানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেব ডোনাল্ড ট্রাম্প, তার সামনে বিষয়গুলো উপস্থাপন করবো যে আমরা কনস্টিটিউশনাল অনুযায়ী আমরা ইলেক্টেড প্রাইম মিনিস্টার, আমরা ইলেক্টেড গভর্নমেন্ট, আমাদেরকে এইভাবে চক্রান্তের মাধ্যমে সরাইছে, এখন কি বলেন? সেখান থেকে হয়তো বা তাদেরকে কোনো পরামর্শ দিব। দেখবেন 20 তারিখের পরে ঠিকই তারা মানে বোঝা যাবো আর কি, যে রাজপথের আন্দোলনে নাকি কোন আন্দোলনে বা কোন রাজনীতিতে তারা ফিরতেছে। কথা আছে না, অর্ধেকলি মধ্যে বোঝে, ভেঙে কলি সবাই বোঝে। কোনোভাবেই যেন মেজর ডালিমের ইস্যুটা এই মুহূর্তে মিডিয়াতে থামছে না, কারণ তিনি পুরো জাতিকে হিলাই রাখছেন। এতদিন যাবৎ এই মেজর ডালিমের একটাই পরিচয় ছিল যে তিনি বঙ্গবন্ধু এবং তার যে পরিবার তাদেরকে হত্যার নেপথ্যের একজন প্রধান কারিগর। তো এরপরে গতকালকে তার লাইভের গুরুত্বপূর্ণ অংশগুলো যেহেতু আলোচনা হচ্ছে, আমরাও আরেকবার আলোচনা করছি, কারণ তার এই বক্তব্য, তার ছাত্রদেরকে প্রতি আহ্বান, সবকিছু মিলিয়ে আমি আবারও বলছি যে বিএনপি একটা বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে। ইভেন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না, আমি এটা অ্যাডভান্সই বলে দিতে পারি। যে আপনি কিভাবে বলবেন ভাই যে কোথাও না কোথাও বিএনপির কাছে তো তিনি পছন্দের মানুষ ছিলেন এতদিন যাবত, কোথাও না কোথাও, তো এখন কেন রাতারাতি মেজর ডালিম বিএনপি তার প্রতি উল্টাই যাবে, বা ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলেও মেজর ডালিম কিন্তু বাংলাদেশে যেতে পারবে না। কেন পারবে না? আসুন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আওয়ামী লীগের সাথে মেজর ডালিমের যেই দুঃসম্পর্ক বা যেই ক্ষোভ গোষ্ঠী আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন, তো এটা কখনোই আসলে দূর হবে না। এবার নতুন করে শুরু হয়েছে মেজর ডালিমের গতকালকে লাইভ সাক্ষাৎকারের পর, কারণ খুবই সেন্সিটিভ দুইটা কথা তিনি বইলা বসছেন। গেল 50 বছর যাবত আওয়ামী লীগ কিন্তু দাবি করছিল টেকনিক্যালি, বাট এখন এটা প্রমাণিত সত্য হয়ে গেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জড়িত। আওয়ামী লীগ প্রতিদিন বলতো, বিষয়টাকে সবাই হাস্যরসে নিত, আমিও কখনো পার্সোনালি এটা বিশ্বাস করি নাই। কিন্তু মেজর ডালিম যখন গতকালকে আইসা বললেন যে জিয়া তাদেরই একজন ছিল, ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধুকে ক্ষমতা থেকে সরানো হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হবে, এই যে বক্তব্যটা তিনি দিয়ে বসছেন, যে 25 বছরের একটা মেটিকুলাস প্ল্যান নিয়েছিলেন। ইভেন একটা পার্টি ছিল মেজর ডালিমের চোখে বঙ্গবন্ধু ভারতের দালাল ছিল, তাকে সরাতে হবে, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বানাতে হলে শেখ মুজিবকে সরানোর বিকল্প নেই। তো এটা যে কোনো ওয়েতে হোক তারা সরিয়ে দিয়েছেন। এখানে এখন দেখেন জিয়ার উপরে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার উপরে যে দোষটা তিনি এই মুহূর্তে চাপাই দিচ্ছেন, এখন তার বক্তব্যের বাকি অংশ যদি সত্য হয় তাহলে এটাও সত্য। তার অনেক বক্তব্য কিন্তু ইতিমধ্যেই বিএনপি আপনার কোনো ধরনের মন্তব্য ওইভাবে করছে না। নাম্বার 2, আপনার তিনি আরেকটা দিচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে, শব্দটা বুঝছেন তো, এটাও তো একটা ফেসিজম বা ফেসিবাদী। যারা ফেসিস্ট তারাই তো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখে। তার মানে তিনি শহীদ জিয়াকে অপরপক্ষে ফেসিস্ট বা ফেসিজম হিসাবেই কিন্তু দেখাইতে চাইছেন, যেখানে বিএনপি দাবি করছে যে ফেসিবাদের পতন ঘটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো মেজর ডালিম সরাসরি বলছেন জিয়া তার ক্ষমতাকে কুক্ষিগত করতে সেনা পরিষদের মানে আরবিদের মধ্যে 4,500 লোককে মেরে ফেলেছিলেন। তাহলে তারই বক্তব্যে সেনাবাহিনী কি বিএনপির প্রতি আর পজিটিভ, বা জিয়া পরিবারের প্রতি এতদিন যে পজিটিভ মেন্টালিটি ছিল সেই মেন্টালিটিতে তারা কি আদৌ আর থাকবে? আরও গুরুত্বপূর্ণ, বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ছাড়েন নাই। তিনি বলছেন যে তার স্ত্রী নিম্মির ক্যান্সার ছিল, তাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয় 1996 থেকে। 1996তে আওয়ামী লীগ ছিল, তো এমনকি আওয়ামী লীগ যাওয়ার পরেও
খালেদা জিয়ার যুগেও নিম্মি আসলে বিপদে ছিল, পাসপোর্ট দেন নাই, ফলে ক্যান্সারেই মারা গিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী নিম্মি। এরপর আরেকটা জিনিস তিনি বলছেন, যেটাতে শহীদের সংখ্যা 3 বা 30 লক্ষ, কিভাবে 3 লক্ষ থেকে 30 লক্ষ হয়ে গেছে সেটা নিয়ে তিনি একটা ব্যাখ্যা দিচ্ছেন। তার এই ব্যাখ্যাটা যদি সঠিক হয়, তাহলে বিএনপি যে এত বছর বা বিএনপিতে অনেক পরিমাণ মুক্তিযোদ্ধারা আছেন কানেক্টেড, এমনকি অনেক বড় বড় মানুষ এখনো জীবিত আছেন, তো তারাও যে বলেন প্রতিনিয়ত 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, তাহলে তারা কি মিথ্যা কথা বলে আসছেন? একজন মেজর ডালিমি সত্যি কথা বলছেন? আর মেজর ডালিম যদি সব সত্যি বলে থাকেন, তাহলে তো এগুলোর অধিকাংশ তাই আওয়ামী লীগের তো ভাই বাদই দেন, আওয়ামী লীগ তো শেষ, এখন বিএনপির উপরে এসে পড়তে হবে। ইভেন আমরা জানি 2 লক্ষ মা বোন পাকিস্তানের সেনাদের কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিল, এটা একটা আইডিয়াগত শব্দ, হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু তিনি বলছেন যে তিনি মাত্র 2 জনকে চিনেন। তাহলে বিএনপিও এত বছর যাবত যে বক্তব্যগুলো দিয়ে আসছে অন্তত স্বাধীনতার ইস্যুতে, তো সেখানে তাদের এই বক্তব্যগুলো তখন একটা কাউন্টার পজিশনে পড়ে যায়। তো মেজর ডালিমের এই লাইফটা, আমি একটু আগে বলছি যে মেজর ডালিমের এই লাইফটা বেসিক্যালি ফায়দাজনক হচ্ছে জামাত ইসলামের জন্য। তিনি তার পুরো ঘটনার মধ্যে জামাত নিয়ে একটা শব্দ বলেন না। ইভেন তার যেই ভালোবাসার জায়গাটা, সেটা কিন্তু পাকিস্তানের পক্ষে খুব শক্ত একটা অবস্থান ছিল তার পুরো ভিডিওর মধ্যে। তো সেখান থেকে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পথে সেনাবাহিনীর একটা সফট কর্নার বিএনপির প্রতি ছিল। এখন যখন এই শব্দগুলো তিনি এসে বললেন 4000, 4500 থেকে 4000 শব্দটা বলছিলেন, যাই হোক, তো মানে মাইরা ফেলছেন জিয়াউর রহমান তার ক্ষমতায় থাকার জন্য কাকে? সেনাবাহিনীর সদস্যদের। তো সেনাবাহিনীরই তো এত বড় ক্ষতি, তাইলে আওয়ামী লীগও করে নাই, তিনি কিন্তু বলেন নাই। আপনি দেখেন, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলা জানতেন না, তিনি বাংলায় লিখতেও পারতেন না, তারপরে কোরআন শপথ করে তিনি সেই শপথ থেকে সরে গেছেন। আপনি বলছেন যে শব্দগুলোর যদি আমরা অর্থ বা ওজন ফিল করতে চাই, মেজর ডালিমের প্রত্যেকটা কালকের লাইফটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বিএনপিকে। ইভেন জিয়াউর রহমানের যেই ছবিটা সব জায়গায় থাকে, যে কোদাল গেঞ্জি, বলছিলেন যে এগুলা এক ধরনের প্রদর্শন করা হচ্ছিল। আপনারা, আমার তো এগুলো কথা না, লাইভটা এখনো আছে এই ইয়ার পেজে, ওনার ইউটিউব চ্যানেলে সাংবাদিক ইলিয়াসের। এই সকল তথ্যগুলো বিএনপির জন্য এই মুহূর্তে ভোটের মাঠে কি পরিমাণ যে ক্ষতি করছে, এটা শুধুমাত্র বিএনপি এখনো অনুধাবন করতে পারে। অনেক দিকে ক্ষতি হয়ে গেছিল বিএনপির জন্য। তো কেউ কেউ বলছিলেন যে ওই যে ইনফোটিউবের সাংবাদিক শাহেদ বলছিলেন যে সাংবাদিক ইলিয়াস তিনি নাকি জামাতকে ক্ষমতায় আনতে চান। তো এটা কি আসলে ওই রকমই কোনো কিছু? মেজর ডালিমের এই ইস্যুটাতে বরঞ্চ গতকালকে মেজর ডালিম যেই কথাগুলো বলছেন, বঙ্গবন্ধু ভারতের দালাল, এই ছাড়া পুরা লাইভের মধ্যে আওয়ামী লীগের জন্য নেগেটিভ হয় আপনি কোনো কিছু এখানে খুঁজে পাবেন না। এখানে শেখ পরিবার কতটা আন্তরিক ছিল, নিম্মির সাথে তার পরিবার কতটা ভালো ব্যবহার করছিল, বঙ্গবন্ধু তিনি কিভাবে তার স্ত্রীকে নিজের মেয়ের মতন জড়াই ধরছিলেন, গাজীরে পায়ে ধরাইতে চাইছিলেন, এই জিনিসগুলো আপনি দেখেন। তার পুরো লাইভের মধ্যে ব্যক্তি ইস্যুতে বা অন্য ইস্যুতে আপনি বঙ্গবন্ধুর কোনো নেগেটিভিটি পাইছেন? বাস্তবতা ছিল না। পলিটিশিয়ান হিসেবে যাই হোক, মানুষ হিসেবে বঙ্গবন্ধুর তিনি এখানে পজিটিভলি কিন্তু ভাইব করছেন। তারপর শেখ রেহানা বা তাদের পরিবার, বঙ্গবন্ধুর স্ত্রী, সবার সম্পর্কে। ইভেন শেখ কামাল নিয়ে যে কথিত কথাটা ছিল এত বছর আমরা পিনাকিদারে শুনছি, সাংবাদিক ইলিয়াসও বলছিলেন, তো এখন তিনি যখন আইসা এগুলা বইলা দিলেন, এটাতে কি হলো? ওয়ান কাইন্ড অফ আওয়ামী লীগের জন্য কিছুটা হলো পজিটিভ হয়েছে, বাট পুরোটা লাইফ ক্ষতিগ্রস্ত করছে বিএনপিকে। আর যেহেতু সামনে নির্বাচন, কেউ কেউ এটাও বলার চেষ্টা করছেন যে ইচ্ছাকৃতভাবে এখন আনা হয়েছে কেন, নির্বাচনের আগে বিএনপির অবস্থানটা ক্লিয়ার করার জন্য, যে বিএনপি আসলে কি করছে। তবে আমার পার্সোনাল ধারণা, সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগকেই কাউন্টার করার জন্য মেজর ডালিমকে নিয়ে আসছিলেন। এখানে অন্য পরিকল্পনা হয়তো নাও থাকতে পারে, কারণ যখন তিনি প্রশ্ন করেছিলেন মেজর ডালিম তিনি কথা বলছিলেন একটা কথার সাথে আরেকটা রিলেটেড, সেখান থেকে তিনি অনেকগুলো শব্দ সামনে নিয়ে আসছেন। তো এই টোটাল ফায়দাটা কিন্তু জামাতের জন্য যাচ্ছে, এটা হয়তো অনেকে বোঝার যারা বুঝবেন, যারা বোঝার না তারা বুঝবেন না। তো তার বক্তব্য নিয়ে অনেক বিতর্ক তর্ক তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, হয়তো আরো চলবে এই গসিপ আগামী 2-3 দিন। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রিসেট বাটনের খপ্পরে পড়ে অনেক কিছু বদলে যাচ্ছে, ইতিহাসকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে, তা অনেক কিছুতেই পরিষ্কার হয়ে উঠেছে এর মধ্যে। এবং আমাদের জাতীয় পতাকাও বদলে ফেলার একটা ভয়ঙ্কর দাবি মাঝে বেশ জোরে সোরে উঠেছিল। যদিও সরকারের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল প্রকারান্তরে যে এগুলোকে গুরুত্ব দেওয়ার কিছু নেই, এগুলো কোনো কিছু হবে না। কিন্তু নতুন করে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে কেন্দ্র করে শিশুদের যে পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তকের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার বাংলা বইতে, যেখানে প্রথম দিকেই থাকতো জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের বেশ কয়েকটি লাইন, জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ মাপ দেওয়া থাকতো, কীভাবে আঁকতে হবে সেগুলো একটা প্রক্রিয়া থাকতো। কিন্তু নতুন বছরের যে বই শিশুদের, তাতে প্রথম দিকে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত কোনোটাই নেই, চলে গেছে একেবারে পেছনে। এর আগে তো কখনো এরকমটা দেখা যায়নি। ইতিহাসের কোন মহানায়কের ছবি থাকবে কি থাকবে না, কে কোন মহানায়ককে মানেন কি মানেন না, সেই বিতর্কে যদি নাও যায়, আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে স্পর্শ করার দুঃসাহস কেন হচ্ছে? এবং এই যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইগুলো বাংলা বইয়ের পেছনের দিকে নেওয়া হলো, এর কোনো ব্যাখ্যা সংশ্লিষ্ট কারোর পক্ষ থেকেই এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির চেয়ারম্যান
তিনি এই বিষয়ে কোনো প্রকার কোনো মুখ খোলেননি, গণমাধ্যমের কাছে কোনো কর্মকর্তারাও মুখ খুলতে চাননি এবং একজন আরেকজনকে দেখিয়ে দিচ্ছে। পাঠ্যপুস্তক পরিবর্তন, পরিমার্জন কিংবা সংযোজন বিষয়ক যে কমিটি, সমন্বয়ক কমিটি, তার একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাখাল রাহা, তিনি বলেছেন যে প্রতিটি বিষয়ে পরিমার্জন এবং পরিবর্তনের জন্য আলাদা কমিটি কাজ করেছে, এটা আমার একার সিদ্ধান্ত নয়, কেউ দায়িত্ব নিতে চাইছে না। তবে এর জন্য শিশুদের দেশাত্মবোধ কিংবা আত্মপরিচয়ে কোনো প্রভাব পড়বে বলে মনে করি না। তিনি এখন ঢাকা দেওয়ার চেষ্টা করছেন যে এতে করে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না। প্রভাব তো আমাদের উপরেই পড়ছে, শিশুদের আর তো দূরের কথা। প্রশ্ন যাচ্ছে, সমালোচনা হচ্ছে যে কেন এই দুটি বিষয় বইগুলোর পেছনে নিয়ে যাওয়া হলো। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তিনি গণমাধ্যমকে বলছেন যে বাংলা বইয়ের জাতীয় সঙ্গীত এবং পতাকার বিষয়টি কোনো মুদ্রণজনিত ত্রুটি নয়, এভাবেই সাজানো হয়েছে। আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি একটু, মানে একে অন্যকে দোষ দেওয়ার চেষ্টা করছেন যারা সংশ্লিষ্ট এই বই বা পাঠ্যপুস্তক সংযোজন বিয়োজনের সঙ্গে যারা জড়িত, তারা বলছেন কোনো সমস্যা নেই। আবার জহিরুল ইসলাম যদি বলছেন যেটি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ত্রুটি নয়, এটা এভাবেই সাজানো হয়েছে, তার মানে কি? তার মানে কি আমরা ধরে নেব যে এইগুলো পারতপক্ষে না দেওয়ারই এক ধরনের মানসিকতা থেকে এই কাজটি করা হয়েছে? এবং যেটুকু জানতে পেরেছি আমরা যে এবারে পাঠ্যপুস্তক ছাপতে অনেক দেরি হয়ে গেছে, বেশ কিছু বই অনেক দেরিতে প্রেসে দেওয়া হয়েছে, যেহেতু কোনগুলো ঢুকবে কোনগুলো বাদ যাবে এগুলো অনেক হিসাব নিকাশ করা হয়েছে। কথা হচ্ছে যে 2024কে কেন্দ্র করে যেসব গল্প, উপন্যাস বা প্রবন্ধ বা কবিতা নানান বিষয় এতে সংযোজিত হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেইগুলো যখন ঠিকঠাক মতো চলেছে, ঠিকঠাক মতন সংযোজিত হয়েছে অনেক কিছু বাদ দিয়ে, তাহলে জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের বিষয়টি কেন ঠিক রইল না? এখানে এই পরিমাণ উদাসীনতা কিংবা এই পরিমাণ অনীহা কেন? পাতার সংখ্যা, পাতার অঙ্গসজ্জা, এইগুলো অনেক ধরনের পরিবর্তন আসতেই পারে, কিন্তু কোন বিবেচনায় জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার মতন স্পর্শগত বিষয়টি একেবারে পিছনে নিয়ে যাওয়া হলো? যেটি বলছিলাম, হয়তো প্রথমেই তারা ধরে নিয়েছেন যারা এর সঙ্গে সংশ্লিষ্ট যে এগুলো একেবারে দরকার নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের রিসেট বাটনের মধ্যে ফেলে এগুলো মুছে ফেলার দরকার। পরে হয়তো বিশেষ কোনো বিবেচনায়, পারতপক্ষে না রাখলেই নয় এরকম বিবেচনা থেকে পেছনের পাতাগুলোতে আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এই দুটি বিষয় সংযোজিত হয়েছে। বিষয়টি হচ্ছে যে আমাদের শিক্ষা উপদেষ্টা কে? ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, তাকে নিয়ে কোনো বিতর্ক ছিল না, তিনিও নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ। তিনিও কেন এই বিতর্কের মধ্যে জড়ালেন? নাকি উপায় ছিল না? উপদেষ্টা পদের মতন একটা পদে থাকতেই হবে, কেন এগুলো তো প্রতিবাদ করা যাচ্ছে না? কেন প্রতিবাদ জানিয়ে তার মতো মানুষরা বেরিয়ে আসতে পারছেন না? নাকি অন্য কোনো আরো ভয়ঙ্কর ষড়যন্ত্রের ফাঁদে তারা পড়ে গেছেন? আমরা হিসাবগুলো মিলাতে পারছি না। এবারে বইয়ে যেভাবে বঙ্গবন্ধুকে ছোট করা হলো, যেহেতু নতুন রাজনৈতিক দল আসছে, ছাত্রদের নেতৃত্ব, প্রতিটি রাজনৈতিক দলের একটি সাইনবোর্ড প্রয়োজন, মাওলানা ভাসানীকে তাদের সাইনবোর্ড করতে হবে, সেই হিসেবে মাওলানা ভাসানীকে স্থান দেওয়া হয়েছে সবার উপরে। মাওলানা ভাসানীকে নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই, কিন্তু নিশ্চয়ই মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর চেয়ে মাওলানা ভাসানীকে উপরে তুলে ধরতে হবে এমনটা নিশ্চয়ই তার অবদান নয়। এবং আর সব বিতর্ক যদি বাদ দিই, কীভাবে ইতিহাস বিকৃত করা হচ্ছে? স্বাধীনতা যুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য, এটা আমরা স্বীকার করি, কেউ স্বীকার করুক আর না করুক। আওয়ামী লীগ স্বীকার করেনি, সেটা আওয়ামী লীগের দোষ। তাকেও ছোট করা হয়েছে। আবার তাকে যখন ছোট করা হয়েছে, তাকে নিয়েও ইতিহাস বিকৃত করা হয়েছে। তিনি চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন 1971-এর 27শে মার্চ। 26শে মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল হান্নান। তার এই ভাষণটি বা ঘোষণাটি সব জায়গায় গিয়ে পৌঁছায়নি দুর্বল তরঙ্গের কারণে। পরবর্তীতে এবং আরও একটি কারণ যে সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যদি স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষে দেন, তাহলে মানুষ আরও বেশি উজ্জীবিত হবে। সেই জায়গা থেকে অবশ্যই অনেক সাহসিকতার সঙ্গে জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেটি 27 তারিখে। কিন্তু এবারে পাঠ্যপুস্তকে উঠে এসেছে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেন 26শে মার্চ। যেহেতু 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালন করে আসছি খুব স্বাভাবিকভাবেই, তো সেটা তো একটা জায়গায় নিতে হবে জিয়াউর রহমানের সঙ্গে, তার ঘোষণার সঙ্গে খাপ খাইয়ে। এবং এইখানে বিএনপিকে সন্তুষ্ট করার একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে। এটা যেমন বিএনপি বুঝতে পারছে, মুখে কিছু বলছে না, ঠিক একইভাবে জিয়াউর রহমানের মতো মানুষের যে ঘোষণাটি বঙ্গবন্ধুর পক্ষে, সেটাও যে চরম ইতিহাস বিকৃতির মাধ্যমে 26শে মার্চ নিয়ে আসা হলো, সে বিষয়ে বিএনপি অবশ্যই একটি বক্তব্য থাকা উচিত। আমরা জানি না আমাদের প্রধান উপদেষ্টার রিসেট বাটনে আর কোন কোন জিনিস এটির খপ্পরে পড়বে। আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে।
আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। হ্যাঁ বলছি যে আপনি আমার বিএনপি নিয়ে প্রশ্ন তোলেন, আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করেন। আপনি কেন তারেক রহমানকে আপনি নেতা মানেন না? এটা না থাকলে তারে জিজ্ঞেস করেন যে ওনার নীতি নৈতিকতা আছে কিনা। আপনি তার দল করেন না কার দল করেন? আপনি তার দল করলে তারে জিজ্ঞেস করেন। তাহলে তাই আপনি কি নীতির কথা বললে আপনি বললেন যে আপনি বিএনপি করেন কিনা? হ্যাঁ, তো কি বলছি আপনি ভালো করে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি জিজ্ঞেস করবেন তাকে, আপনি তো আর আমারে চুপ করাইতে পারেন না, তাই না? কারে জিজ্ঞেস করবেন? আপনি দল করবেন তারেক রহমানকে মানবেন না? আপনি তারেক রহমানকে মানবেন না? আপনি তারেক রহমানের দল করেন না? আপনি বলেন আপনি তারেক রহমানের দল করেন না আপনার দল করেন? আপনি তারেক রহমানের দল না করলে আপনি চিল্লাপাল্লা করবেন, আর আপনি যদি তারেক রহমানের দল করেন তাহলে তারেক রহমান যে আদর্শে চলে আপনি সেই আদর্শে চলবেন। আপনি তারেক রহমানের আদর্শে চলবেন, আপনি তারেক রহমানের আদর্শে চলবেন। তা আপনি আমার জিজ্ঞেস করেন কেন? আমি তো তারেক রহমানের আদর্শে চলি, আপনি তো তারেক রহমানের আদর্শে নাই রবি ভাই। আমার সাহস কে দিয়েছে সেটা আমি জানি, আপনাকে তো জিজ্ঞেস করি না। আপনাকে বলছি আপনি বিএনপি করলে তারেক রহমানের করেন, না করলে আপনার মতো আপনি চলেন। হ্যাঁ, তারেক রহমানের যোগ্যতা আপনার না হইতে পারে, সেটা আপনার দুর্বলতা। আপনি তার পশমের যোগ্যতা না, এটা তো অবশ্যই তার যোগ্যতা আপনার হয় নাই। আমি 24 ঘন্টা আমি এটা করবো, আমার মতো করে আমি চলবো। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? সাবধানে কথা বলবেন যে আপনি রবি ভাই আপনি বিএনপি করেন, আপনার মতো করবেন। আপনি আরেকজন বিএনপি কর্মীকে প্রশ্ন তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? আপনাকে কে দিয়েছে অধিকার? 16 বছর কোথায় ছিলেন আপনি? 16 বছর কোথায় ছিলেন আপনি? তাহলে যদি থেকে থাকেন আপনি, তাহলে আমার সাথে আপনি যুদ্ধ করেন কেন? আপনি মিজানুর রহমান আজহারী সাহেবকে ইস্যু করে আপনি আমার সাথে অভদ্র আচরণ করলেন কেন? কে দিছে? আমাকে আমার কলিজা দিছে, আমার আল্লাহ দিছে। আপনার সমস্যা কি? আমি ঢাকা শহরেই থাকি রবি মিয়া। আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন? 16 বছর পর্যন্ত আমি কি করছি আর আপনি কি করছেন? আপনি আওয়ামী লীগ হয়ে গেছেন। আপনি আজহারের জন্য আমি কথা বলতে পারবো না। আপনি এমন কি হয়ে গেছেন? আপনি কি তারেক রহমান আপনাকে বলছে? তারেক রহমান কি আওয়ামী লীগ করতে বলছে আপনাকে? তাহলে আপনি বললেন কেন? আমি তো তারেক রহমানের বিএনপি করি, আপনি বলেন আমি বিএনপি করি না। আমার পদবি নিয়ে আপনার প্রশ্ন করতে হলে তারে জিজ্ঞেস করেন, লন্ডন যান, গিয়ে দেখা করে আসেন। অবশ্যই আপনার তারে জিজ্ঞেস করার অধিকার আছে। বিএনপি করবেন আপনার মতো, আপনি বিএনপি করবেন, আরেকজন কর্মীকে জিজ্ঞেস করবেন না? কর্মীর পরিচয় আপনার জানার দরকার নাই, কথা বুঝছেন? তা আপনি আপনার মতো রাজনীতি করেন, আপনাকে জনগণ অ্যাকসেপ্ট করবে, রাখবো না তো? আপনি তো আমাকে ফোন দিয়েছেন, আমি তো আপনাকে দিই না, আপনি তো ফোন দিয়েছিলেন। এত জরুরি তো দরকার ছিল না, আমাকে আপনি ফোন দিলেন কেন? তাহলে ফোন দিয়ে আমাকে যা তা বলতেছিলেন কেন? আমি তো আপনার রেসপেক্ট করে আপনার ফোন রিসিভ করছি। দর্শক কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।